এই যুদ্ধে বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় এখন 70 বিলিয়নের উপরে খরচ এরই মধ্যে হয়ে গিয়েছে, যেটি শুধুমাত্র অস্ত্রের ব্যাপারে প্রায় এক একটি ড্রোন $50,000 উপরে যেটি খরচ। এবং লাস্ট হাউস কমিটিতে সেক্রেটারি অফ ওয়ার যেটি বলছেন যে এই খরচ আরো বেশি হতে পারলেও অস্বাভাবিক কিছু না। প্রশ্ন হচ্ছে এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে স্টক মার্কেট খুবই ভালো, ইকোনমি খুবই ভালো। তাহলে এটা কি সাংঘর্ষিক না? ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে যায় না আমি যদি $6 গ্যালনে তেল কিনি, তার কোনো মাথায় ব্যথা না। যে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে যখন দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, সে তো কন্ট্রোভার্সিয়াল হবেই। তার কথায় আপনি কখনো কোনো সামঞ্জস্য খুঁজে পাবেন না। আমরা যদি সবশেষ ইরানের ব্যাপারটি দেখি, ইরানের জনগণ কিন্তু বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু গত দুদিন ধরে তাদের যে ব্যানারের মধ্যে একটি লেখা খুবই জনপ্রিয় হয়েছে, ওয়ার ইজ ব্লেসিং। এটার পেছনে আসলে কারণ কি? এই পার্সিয়ান যে ন্যাশনাল প্রাইড, এই প্রাইডের জন্যই আপনি দেখছেন যে যে তারা শান্টিং করছে, তারা ন্যাশনাল ইউনিটি শো করছে। এই সলিডারিটি কিন্তু তাদের নোবডি কুড ডিফিট, অ্যাজ আই সেড দ্যাট। এখানে আমার কাছে মনে হয় বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ একটা আছে, বেস্টেড ইন্টারেস্ট পিপল গুলোর জন্যই কিন্তু এখানে আসলে আমরা ডিল গুলাই যেতে পারছি না। এই যুদ্ধে বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় এখন 70 বিলিয়নের উপরে খরচ এরই মধ্যে হয়ে গিয়েছে, যেটি শুধুমাত্র অস্ত্রের ব্যাপারে প্রায় এক একটি ড্রোন $50,000 উপরে যেটি খরচ। এবং লাস্ট হাউস কমিটিতে সেক্রেটারি অফ ওয়ার যেটি বলছেন যে এই খরচ আরো বেশি হতে পারলেও অস্বাভাবিক কিছু না। প্রশ্ন হচ্ছে এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে স্টক মার্কেট খুবই ভালো, ইকোনমি খুবই ভালো। তাহলে এটা কি সাংঘর্ষিক না? আপনি তো ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন 2016 থেকেই দেখছেন। 2016 থেকে 20 পর্যন্ত দেখেছেন, মাঝখানে 4 বছর দেখেননি, আবার দেখছেন। এর কোথাও আপনি দেখেছেন কি, আপনার মনে পড়ে কি যে ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য সাংঘর্ষিক বক্তব্য হয় নাই? সে দিন এবং রাতকে বলতে চায় সমান সমান, এটা দিন। ওই রাত পারটা সে বুঝাতে চায় না। সে হয়তো, তার হয়তো যুক্তি হচ্ছে রাত ধরে কি করবো, রাতটা পার হলেই তো দিন হয়। অলওয়েজ সে একটা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায় নিজেকে। কারণ আপনার হয়তো মনে আছে যে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, এক রিপোর্টার প্রশ্ন করেছিল যে তুমি তো দেখা যাচ্ছে যে আজকাল খুব বেশি সংবাদে থাকো না। তখন সে উত্তর দিয়েছিল, সংবাদে আমি থাকবো কি, আমি নিজেই তো একটা সংবাদ। সো সো আপনি দেখতেছেন যে যেভাবেই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে যায় না আমি যদি $6 গ্যালনে তেল কিনি, তার কোনো মাথায় ব্যথা না। তার পরিবারের কোনো মাথা ব্যথা না, তার কংগ্রেসের সদস্যদের কোনো মাথা ব্যথা না, তার স্পিকারের কোনো মাথা ব্যথা না। অতএব সেটা নিয়ে ভাববে কেন? কারণ হি ইজ নট রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, হি ইজ রিপ্রেজেন্টিং বাই হিমসেলফ অ্যান্ড হিজ সাম কিচেন ক্যাবিনেট। তাদেরকে সে রিপ্রেজেন্ট করে, সে তো দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। অতএব যে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে যখন দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, সে তো কন্ট্রোভার্সিয়াল হবেই। তার কথায় আপনি কখনো কোনো সামঞ্জস্য খুঁজে পাবেন না। হি ডোন্ট কেয়ার, সিম্পলি হি ডোন্ট কেয়ার। আপনার বাজারে গ্রোসারিতে, সে মনে আছে আপনি সে আসার পরপরই বলেছিল গ্রোসারির মূল্য আমি 1 সপ্তাহের মধ্যে কমিয়ে আনবো। হোয়াট হ্যাপেন নাও? আপনি আগে যেখানে গ্রোসারি করতে আপনার হয়তো লাগতো 150 টাকা, এখন লাগে 300 টাকা। তো হোয়াট হ্যাপেন নাও? তো আপনি প্রতিটা জায়গায় কিন্তু এই যে মিডল ক্লাস আমেরিকার যে মূল স্রোত, তারা কিন্তু দে ডোন্ট বদার। তাদের মাঝে মাঝে একটাই স্বপ্ন, বিশেষ করে একটা হোয়াইট ইজ দ্য গ্রেটেস্ট, তাদের মধ্যে একটাই স্বপ্ন যে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দেম। কারণ ডোনাল্ড ট্রাম্প ছাড়া তারা আর কোনো বিকল্প দেখে না। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এখনো টিকে আছে। আমরা যদি সবশেষ ইরানের ব্যাপারটি দেখি, ইরানের জনগণ কিন্তু বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু গত দুদিন ধরে তাদের যে ব্যানারের মধ্যে একটি লেখা খুবই জনপ্রিয় হয়েছে, ওয়ার ইজ ব্লেসিং, মানে যুদ্ধ তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসছে। তারা তাদের জাতীয়তাবোধ দেখাতে পেরেছে বিশ্বকে, এরকম স্লোগান বা ব্যানার নিয়ে ওরা রাস্তায় নেমেছে। এটার পেছনে আসলে কারণ কি? তারা তো আসলে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা সেখানে বলছে ব্লেসিং। পার্সিয়ান সিভিলাইজেশন, এটা কিন্তু আপনার ন্যাশনাল প্রাইড, এবং এই পার্সিয়ান সিভিলাইজেশন এদেরকে কিন্তু নোবডি কুড ডিফিট দেম। এবং তাদের ইউনিটি, আসলে যুক্তরাষ্ট্র যেটা মনে করেছিল যে এখানে ইয়াকে যেমন নিয়ে আসলো, যে ভেনিজুয়েলার যে মাদুরোকে যেভাবে নিয়ে আসলো, মনে করছিল যে এখানে রিজিম চেঞ্জ করে এখানেও একই অবস্থা হবে। এটা রং ক্যালকুলেশন। এবং এগুলো কিন্তু ড্রাম বিট করেছেন ইসরায়েল আর কি, উই আর গোয়িং টু লেভেল দেম, লাইক আমি যেটা ইকোনমিক ব্যাপারে বললাম যে এটা স্যাংশন নিয়ে কিন্তু তারা প্রোন হয়ে গেছে অলরেডি, এবং তারা ইন্ডিজিনিয়াস ভাবে কিভাবে করতে পারে। তো এখন দেখুন এখানে কিন্তু একটা গ্রুপ আছে যেটা সবসময় যে রেজা শাহ পাহলভির গ্রুপ আর কি, ডেমনস্ট্রেশন ওগুলো দেখে টেকে কিন্তু এরা মনে করছে যে আসলেই তো ওখানে আমরা রিজিম চেঞ্জ খুব ইজি হবে। ইটস নট।
এই পার্সিয়ান যে ন্যাশনাল প্রাইড, এই প্রাইডের জন্যই আপনি দেখছেন যে যে তারা শান্টিং করছে, তারা ন্যাশনাল ইউনিটি শো করছে। এই সলিডারিটি কিন্তু তাদের নোবডি কুড ডিফিট, এজ আই সেড দ্যাট অল কাইন্ডস অফ সব ধরনের কিন্তু আমরা রাশিয়া পর্যন্ত এখানে কিন্তু ডিফিট খেয়েছে। প্রত্যেকটা কোনো কেউ কিন্তু এখানে কনকার করতে পারেনি। তো আমি আরেকটু যেটা বলবো আসলে আমার যে কোপেনালিস্ট যে মাহমুদ রেজা চৌধুরী, কিন্তু উনি একটা চমৎকার কথা বলছেন যে আসলে দেখুন এখানে আমার কাছে মনে হয় বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ একটা আছে, বেস্টেড ইন্টারেস্ট পিপল গুলোর জন্যই কিন্তু এখানে আসলে আমরা ডিল গুলাই যেতে পারছি না। বিথিং তো আসলে এখানে মেইন হচ্ছে আপনার উইটকফ এবং যে প্রেসিডেন্টের জামাতা কুশনার। টোটালি মার্কো রুবিও কিন্তু ইজ আউট অফ দ্য সিন। মার্কো রুবিও কিন্তু আমরা জানি হি ইজ দ্য সেক্রেটারি অফ স্টেট, তাকে কিন্তু রাখছে না। এখানে বেস্টেড ইন্টারেস্ট উনি বলেছেন অলরেডি হু ইজ কুশনার, আমরা তা জানি। আমার কাছে আরো বেশি কনসার্নিং হচ্ছে আজকে দেখেন দেশে কিন্তু একটা অপোজিশন আছে, ডেমোক্রেটিক পার্টি, যে ডেমোক্রেটিক পার্টির পিছনে কিন্তু মাইনরিটি সবাই যায়। তো এইখানেও কিন্তু দেখেন ছাকসুমার, কিন্তু হুই ছাকসুমার, তার জন্যই কিন্তু এটা হচ্ছে, একটা কোথাও বলছে না কিন্তু। আমি অবাক লাগছে কংগ্রেসকে বাইপাস করে গেল চুপচাপ একদম। সেই বেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে নিয়ে কিন্তু আপনার খুবই ডিফিকাল্ট আর কি। এই জন্য আমরা কিন্তু ডিলগুলো কিন্তু আসলে কোথাও যেতে পারছি না। এখানে মেইন প্রবলেম হচ্ছে এরা, এবং যুক্তরাষ্ট্রকে যে সিনারিওটা ইসরায়েল বারবার দিচ্ছে সেটা হচ্ছে রং সিনারিও। আলটিমেটলি কিন্তু উই আর গোইং টু সাফার ইভেন মোর।